গতকাল রাতে। বউ, জুসটা খেয়ে নাও, ভালো লাগবে। গরমে বোধহয় তোমার ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে। তুমি না বললেও আমি বুঝতে পারি। অর্ষা অবাক হয় ছেলের কথা শুনে। আসলেই তো, এখন তা সত্যিই আইস জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল। ছেলেটা বুঝলো কেমন করে? অর্ষার দিকে একবার এক ধ্যানে তাকিয়েছিল প্রান্তিক। সে যেন অর্ষার মনের প্রশ্নটি বুঝতে পারল। চুলগুলো আয়নার সামনে গিয়ে পেছনে নিতে নিতে বলল, আই নো যে আমি ওভার ব্রিলিয়ান্ট। কাজেই অবাক হওয়ার কিছু নেই। তাই তোমার মনের সব কথা জানা অস্বাভাবিক কিছু না। নিজের ঢোল নিজে পেটানো উচিত নয়। তুমি কি খাবে নাকি আমি খেয়ে ফেলবো বউ? যা গরম পড়েছে। অর্ষা চট করে জুসটা খেয়েই নেয়। এক ঢোকে সম্পূর্ণটা শেষ করে সে। ব্যাস, এরপরই তার আর কিচ্ছু মনে নেই। রাতের কথা ভাবতেই চিৎকার করে ওঠে অর্ষা। অর্ষার চিৎকারের শব্দে নড়ে চড়ে ওঠে প্রান্তিক। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি আজব, এখন কি ঘুমাতেও দেবে না আমায়? সারা রাত ঘুমাতে দাওনি। কি সারা রাত ঘুমাতে পারেননি মানে? চোখ ডুলে শোয়া থেকে উঠে বসে প্রান্তিক। সকাল সকাল কি শুরু করলে বউ? তোমার জন্য কি এখন শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? এই সকাল সকাল আপনার এই বউ বউ ন্যাকামো ডাকাটা অফ করুন তো। আগে বলুন, আমার সাথে গতকাল রাতে কি করেছেন বলুন। আমার বউয়ের তো দেখছি আজকাল স্মৃতিশক্তি কম, ইতিমধ্যেই ভুলে গেলে। বলুন কি করেছেন। কি আবার রোম্যান্স? অর্ষা অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। অবাক হয়ে বলল, রোম্যান্স মানে? এই, আপনি আমার সাথে কি করেছেন? অর্ষার ঘাবড়ানো কথার ধরন দেখে হেসে ফেলে প্রান্তিক। অর্ষার দিকে তাকিয়ে এক চোখ টিপ মেরে বলে, আরো লাগবে নাকি আদর বউ? এইবার কিন্তু বেশি বেশি করছেন। শিট, বেশি তো করিনি। বেশি রোম্যান্স করার দরকার ছিল তোমার সাথে, তাই না বউ? অর্ষা এবার ব্যর্থ। প্রান্তিকের সাথে কথাই সে পেরে ওঠেনি মেয়েটা। রাগে দুঃখে কাবার থেকে একটা শাড়ি নিয়ে ডাইরেক্টলি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে মিনমিন করে ভাবল, এই যা, আমি তো শাড়ি পরতে পারি না, এখন কি হবে? এখানেই তো টপ জিন্স কিছুই নেই। প্রান্তিক আবারও শুতে যাচ্ছিল, কিন্তু অর্ষার সাথে সাথে ওয়াশরুম থেকে বের হয়ে পড়ল, আমি শাড়ি পরতে পারি না, কাউকে দিয়ে আমার জন্য টপ জিন্স আনান তো। প্রান্তিক শুনেও যেন না শোনার ভান করে শুয়ে পড়ে। অর্ষা আরেকটু উচ্চস্বরে অন্যদিকে তাকিয়ে পড়ল, আমি শাড়ি পরতে পারি না। প্রান্তিক কানে হাত রেখে উঠে আবার, তারপর বলে, আমি কেন আছি বউ? তুমি শাড়ি পরতে নাই পারো, আমি তোমাকে পরিয়ে দিতেই পারি, তাই না? এই, আপনার কি মাথা ঠিক আছে? কি যাতা বলছেন? আমি যাত্রার কাছে শাড়ি পরবো কেন? আর কোনো ছেলের থেকে তো নয়। কোনো ছেলে কোথায় পেলে বউ? আমি তো তোমার স্বামী। চুপ থাকুন আর টপ জিন্সটা আনান। পারবো না, তোমাকে শাড়ি পরতে হবে, এছাড়া তোমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। কি? আফরা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। কি অশুভ ছেলে, প্রেম করবে বলল? আফরার রাতে তাড়াতাড়ি ফোন রেখে শুয়ে পড়েছিল, তাই অর্নিকের মেসেজ সিন করতে পারেনি। সকালে ঘুম থেকে উঠেই অনলাইনে গিয়ে দেখে এই মেসেজ, প্রেম করবেন? আফরা অর্নিককে অ্যাক্টিভ আছে বলে রিপ্লাই দিল, আমি তার সাথে প্রেম করি না। তার মানে এর আগে করেছেন নাকি প্রেম? এমন প্রশ্নে থতমত খেয়ে যায় আফরা। ছেলেটা সাথে সাথে রিপ্লাই দেয়, ওর মেসেজের অপেক্ষায় ছিল নাকি? আমি ওই রকম মেয়েদের মধ্যে পড়ি বলে তো মনে হয় না। তা ঠিক, এত সুন্দরী মেয়ে কি আর যাত্রার প্রেমে পড়বে? পটানোর চেষ্টা, যদি একটু সুযোগ দিতেন। অর্নিকের রিপ্লাই দেখে ফিক করে হেসে ফেলে আফরা। ছেলেটা বেশ মজার মানুষ। সুযোগ নেওয়ার চেষ্টা করছেন নাকি মিস্টার অর্নিক? ভুল করেছে নাকি? ভুল করলে শাস্তি স্বরূপ আপনার ভালোবাসা দিন। এই, কি কি করছেন? অর্ষা ওয়াশরুম থেকে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে বের হয়। প্রান্তিক সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। অর্ষা লজ্জায় কথা বলে না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। প্রান্তিক চট করে অর্ষার সামনে গিয়ে চোখ বন্ধ করে অর্ষাকে শাড়ি পরিয়ে দেয়। দেখলে তো বউ,
তোমার হাজবেন্ড কত সুন্দর শাড়ি পরাতে পারে। অর্ষা তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। কি থেকে কি হয়ে গেল তার জীবনটা? আফরাকে সবটা জানাতে হবে, নয়তো নয়তো পথ পাবো না সমাধানের। এইটা ভাবতেই তাড়াতাড়ি প্রান্তিকের থেকে সরে গিয়ে রুম থেকে বেরিয়ে যায় অর্ষা। প্রান্তিক ব্যাপারটা বুঝতে না পেরে অর্ষার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে নীরবে। এই মেয়েটার মাঝে কিছু একটা আছে, নয়তো এইভাবে প্রান্তিক চৌধুরীকে এক দেখাতে ইমপ্রেস কিভাবে করে ফেললো? হাও। প্রান্তিক এই সব ভেবে কাভার থেকে অ্যাশ কালারের একটা ট্র্যাশের মধ্যে ব্লু কালারের একটা টি শার্ট আর অ্যাশ কালারের একটা স্কিন প্যান্ট হাতে নিয়ে ওয়াশরুমে যায় গোসল করতে। অর্নিক, তুমি কি তোমার ব্রো এর ওখানে গেছো? ওপাশ থেকে মায়ের কাট কাট গলায় এই কথা শুনে অর্নিক বলল, যদি এসেই থাকি, ভুল কি করেছি মম? ভুল করনি, তবে বাড়ি ফিরে এসো। তোমার বাবা চায় না তুমি ওইখানে থাকো। প্রাণহীন মনহীন ওই বাড়ির মানুষগুলোর কারোর কথা শোনারই আমার কোনো ইচ্ছে নেই। দেখো মম, আমাকে তুমি অথবা ড্যাড কেউই ফোর্স করলে আমি ব্রোয়ের মতো কোথাও চলে যাব। ওই বাড়িটা বাড়ি নয়, একটা নরক। অর্নিক, রাখছি মম, আপাতত কোনো কথা বলতে চাইছি না। আজ ব্রোয়ের রিসেপশন, যদি আসতে মন চায় তো এসো। কথাগুলো বলেই ফোনটা কেটে দিল অর্নিক। অহনা চৌধুরী ডাইনিং টেবিল থেকে উঠে পড়ল, মাজেদা চাচি, আমার খাবারটা রুমে দিয়ে দিন। এক মুহূর্ত আর ড্রয়িং রুমে থাকে না সে, চলে যায় নিজের রুমে। পর্ণা মলিন চুপচাপ চেয়ে আছে খাবারের দিকে। সে হাত দিয়ে নাড়ছে ঠিকই, তবে খাবার খাচ্ছে না। সে বরাবরই চুপচাপ স্বভাবের মেয়ে। এই শান্ত মেয়ে অশান্ত পরিবেশে ক্লান্ত হয়ে উঠেছে। তার বড় ভাইয়াকে তার ভীষণ মনে পড়ছে, ভীষণ ভালোবাসে তার ভাই তাকে। হঠাৎ একদিন ভাইয়া রেগে চলে গেল তাদের রেখে। এইসব ভাবতেই চোখের কোণে পানিটা জমাট হলো। নিলয় চৌধুরীর চোখে তা এড়ায়নি। চোখ থেকে চশমাটা খুলে মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমিও কি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছো পর্ণা? পাশ থেকে টয়া খোঁচার স্বরে বলল, এই বাড়ি থেকে গো তো কপাল পড়ল। পর্ণা নিজেকে আর দমিয়ে রাখতে পারেনি। টয়াকে বলল, তোমার কপাল যেন না পড়ে, তাই তো অন্যের বাড়িতে পড়ে আছো টয়াপু। আর ড্যাড, আমি এই বাড়ি থেকে যাওয়ার চিন্তা ভাবনা কোনোটাই করি না, কারণ আমি এই বাড়ির মেয়ে। আর ভাইয়া অত বোকা নয়, নয়তো বাঘের হাতে পরিবার রেখে যায় নাকি? কথাটা বলেই পর্ণা উঠে চলে যায়। কথাটা টয়ার হজম হলো না, তাই ন্যাকামোর ভঙ্গিমাতে বলল, দেখলে আঙ্কেল, পর্ণা আমাকে বাঘ বলল, আমি আজই চলে যাব। এই সব ধরো না টয়া, ছোট মানুষ তাই কি বলে কি না, ওসব বাদ দাও, খাওয়া শুরু করো তুমি। হঠাৎ আননোন নাম্বার দেখে তড়িঘড়ি করে কল ধরল আফরা। আফরাও যদি খুব ভুল না করে থাকে, সে শিওর এটাই অর্ষার কল। হ্যালো আফরা, আমি অর্ষা। আফরা তাড়াতাড়ি করে রুমের দরজাটা বন্ধ করে এসে বিছানায় বসে ফিস ফিস করে উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ অর্ষা, কেমন আছিস তুই? কোথায় আছিস? সব ঠিক আছে তো? ভালো আছিস তো তুই? 3 দিন ধরে কোনো খবর নেই কেন? আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আরে তুই এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেব কেমন করে? সব বলবো তোকে, আগে বল, আজ একবার দেখা করতে পারবি? কখন, কোথায় বল? চৌধুরী ম্যানশনের বাগান বাড়িতে। মানে তুই ওখানে কি করছিস? ওটা তো মেবি চৌধুরী কোম্পানির ফিউচার ওনার প্রান্তিক চৌধুরীর হাউস। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পরে সব বলবো। তুই সন্ধ্যা 7টায় এই বাড়ির পিছনের বাগানে দাঁড়িয়ে থাকিস, আমি আসবো। যেইভাবেই হোক তুই এখানে আসবি, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আসবো, কিন্তু এখন তো বল, তুই ওখানে পৌঁছলে কিভাবে? তুই এলে সব বলবো। এখন বল, মাম্মাম কেমন আছে? ছোট মা ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সব সময় তোকে নিয়ে ভাবে। এমন হলে তো মাম্মাম সিক হয়ে যাবে আফরা। প্লিজ বুঝিয়ে সুঝিয়ে ঠিক রাখ মাম্মাকে। ট্রাই তো ভাইয়া করে। আফরা, দরজা খোল। এই অসময়ে দরজা বন্ধ করে কি করছিস? নিজের মায়ের কণ্ঠ শুনে ভড়কে যায় আফরা। তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে ফেলে।
অর্ষা বুঝতে পেরে মন খারাপ করে রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতেই দেখে প্রান্তিক আয়নার সামনে ভেজা চুল বারবার মাথা নাড়িয়ে ছাড়ছে। অ্যাশ কালারের টি শার্ট, স্কিন প্যান্ট, ফিগার স্টিল, হাতে চামড়ার ব্রাউন ফিতার খড়ি, সব মিলিয়ে মিস্টার হ্যান্ডসাম লাগছে প্রান্তিককে। বউ, কি দেখছো এভাবে? চমকে ওঠে অর্ষা। সে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কখন প্রান্তিক তার সামনে এসে দাঁড়িয়েছে তা সে টেরও পায়নি। আপনি না এখনই ওখানে ছিলেন? আমাকে দেখতে দেখতে তোমার চোখও ব্লাইন্ড হয়ে গেছে বউ। আসলেই ব্লাইন্ড হয়ে গেছি, কারণ আপনার মাঝে শুধু আধার আধারই দেখতে পাই আমি। আধারেও কিন্তু আলো আসে বউ। দরজা বন্ধ করে কি করছিলি এতক্ষণ? আজব মা, আমি ঘুমাচ্ছিলাম। তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুই ঘুমাচ্ছিলি। তুমি কি আজকাল গোয়েন্দাগিরি করছো আমার উপর মা? তা নিশা মির্জা মেয়ের কথার জবাব না দিয়ে মেয়ের পা সেরিয়ে আলমারি খুললেন। কাপড় চোপড় সব ভাঁজ করতে করতে বললেন, তোর ছোট মায়ের মতো আমারও মনে হয় তুই জানিস অর্ষা কোথায়। তাই ভালোই ভালোই বলছি, বলে ফেল, অর্ষা কোথায়? আমি জানি না মা অর্ষা কোথায়। এইভাবে তোমরা আমাকে সন্দেহ করতে পারো না।